মহারাজ, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রকি? রাজ্য কেউ আক্রমণ করেছে নাকি আমার দুপুরের আমদুধ কেউ খেয়ে ফেলেছে? তার চেয়েও বড় বিপদ মহারাজ, প্রাসাদের ভান্ডার ঘর থেকে আপনার সোনার থালা চুরি হয়ে গেছে। কি বললে? আমার সেই সোনার থালা যেটা আমি প্রতি পূর্ণিমায় ক্ষীর খাই? হায় দয়াময়, এ যে রাজ্যের উপর কালো ছায়া নেমে এলো মহারাজ। গবু, ভয় পেও না, আমি আছি। এই রাজ্যে চোর থাকলে সে আমার বুদ্ধির ফাঁদে আজই ধরা পড়বে। ঠিক বলেছেন মহারাজ, আপনার বুদ্ধির জালে মাছ তো দূরের কথা, জলও আটকে যায়। ভালো বলেছ মন্ত্রী। রক্ষীরা, প্রাসাদের সব সন্দেহভাজন লোককে ধরে আনো। দারোয়ান, রান্নাবান্নার লোক, ভৃত্য, যাকে সন্দেহ হয় সবাইকে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমি নির্দোষ। আমি তো শুধু দরজায় পাহারা দিচ্ছিলাম। আমি আমি রান্নাঘরে আলু কাটছিলাম মহারাজ। সোনা কেটে তো খাওয়া যায় না, আমি কেন সোনার থালা চুরি করব? মহারাজ, আমার তো সোনার থালা দেখলেই ভয় লাগে। এত চকচকে জিনিস ধরার সাহস আমার নেই। এই চুপ করো সবাই, এখন আমার বুদ্ধি কাজ করছে, কেউ কথা বলবে না। মহারাজ যখন ভাবেন তখন হাওয়া পর্যন্ত ধীরে বইতে থাকে। আমার কাছে একটা বিশেষ উপায় আছে। রক্ষীরা, এদের প্রত্যেককে একটা করে কাঠি এনে দাও। কাঠি? এ কাঠি দিয়ে কি হবে মহারাজ? তোমার সাহস তো কম না, তুমি মহারাজকে প্রশ্ন করো। তুমি জানো না আমাদের মহারাজ জ্ঞানের সাগর? এই কাঠি সাধারণ কাঠি নয়, এগুলো রাজ জাদুকরের আশীর্বাদ পুষ্ট কাঠি। যে সত্যিকারের চোর, তার কাঠি কাল সকালের মধ্যেই ঠিক 2 ইঞ্চি লম্বা হয়ে যাবে। কি? আহা আহা মহারাজ, এই বুদ্ধি যদি নদীতে ফেলেন, সে নদীও সোজা হয়ে যাবে। প্রত্যেকে নিজের কাঠি যত্ন করে রাখবে, আর কাল সকালে দরবারে হাজির হবে। যার কাঠি বাড়বে সেই চোর। আজ্ঞে মহারাজ। আচ্ছা, এবার একে একে কাঠি সামনে ধরো। দাঁড়াও, চোর পেয়ে গেছি, একে ধরো। এই চোর। কেন কেন মহারাজ? আমার কাঠি তো বড় হয়নি। আগে মহারাজ, আমারও সেই প্রশ্ন। আপনি তো বলেছিলেন চোরের কাঠি 2 ইঞ্চি লম্বা হবে, কিন্তু এ তো উল্টো 2 ইঞ্চি ছোট। এই তো আমার বুদ্ধির আসল খেলা। গোবুচোর ভেবেছিল কাঠি সত্যি লম্বা হবে, তাই সে রাতেই আগে ভাগে কাঠিটা 2 ইঞ্চি ছোট করে ফেলেছে, যাতে সকালে সবার মতোই দেখায়। কিন্তু সেটাই তো তার ভুল। না না, তার সর্বনাশ। মহারাজ, কি গভীর বিচার! আমি তো ভাবছি আপনার মাথার ভেতরে নিশ্চয়ই আলাদা একটা রাজ্য আছে। দয়া করুন মহারাজ, আমি চুরি করেছি, কিন্তু আপনার এই বুদ্ধির কথা কে জানতো? শিখে রাখো, হবুচন্দ্রের রাজ্যে চুরি করতে এলে নিজের বুদ্ধি আগে জমা দিতে হয়। রক্ষীরা, একে নিয়ে যাও, আর মহারাজের সোনার থালা এনে ধুয়ে মুছে রাখো। আজ মহারাজ অতিরিক্ত ক্ষীর খাবেন বুদ্ধির জোরে। আজ রাতে কি শীত পড়েছে গবু। আগে আগে আমার দাঁত কাঁপতে কাঁপতে মনে হচ্ছে একে অপরের সঙ্গে ঝগড়া করছে মহারাজ। আরে ওই দেখো,
চাঁদটা আকাশে একলা একলা ঝুলছে। আহা, ওর গায়ে তো কিছুই নেই। সত্যি তো, আমরা নিচে তিনটে কাপড় পরে কাঁপছি, আর চাঁদ বাবুর গায়ে একটাও গামছা নেই। বেচারা, সারা রাত ওকে ঠান্ডায় থাকতে হয়, এ বড় অন্যায়। আমি রাজা হয়ে কি করে চুপ করে থাকবো? কখনোই না মহারাজ, আপনি তো শুধু মানুষের নয়, আকাশেরও অভিভাবক। ঠিক তাই, দর্জিকে ডাকু। চাঁদের জন্য রাজকোষ থেকে সেরা কাপড়ে একটা বিশাল কম্বল বানাতে হবে। মহারাজের জয় হোক। আদেশ করুন মহারাজ, আমাকে কি করতে হবে? দর্জি, তোমাকে একটা মহামহিম কাজ দেওয়া হচ্ছে। চাঁদের জন্য একটা আরামদায়ক নরম রাজকীয় কম্বল বানাতে হবে। চাঁদের জন্য কম্বল? হ্যাঁ, এসে ফেলো না, এ রাজকীয় দায়িত্ব। না 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 না, হাসবো কেন? আমি তো শুধু ভেবে নিচ্ছিলাম চাঁদের মাপটা কিভাবে নেব। মাপ? সেটা কি এমন কঠিন কাজ? তুমি তো দর্জি, তোমার কাজই তো মাপ নেওয়া। আজ্ঞে মহারাজ, কিন্তু চাঁদ তো একদিন গোল, একদিন অর্ধেক, একদিন চিকন, আবার একদিন উধাও। কোন দিনের মাপ ধরবো? এ তো সত্যি গোলমেলে কথা। ঠিকই বলেছো। এই চাঁদের একটা বদ অভ্যেস আছে, প্রতিদিন চেহারা বদলায়। আরেকটা কথা মহারাজ, কম্বল যদি গোল চাঁদের মাপে বানাই, অর্ধেক চাঁদের গায়ে সেটা ঝুলে যাবে। আবার অর্ধেক মাপে বানালে পূর্ণিমায় টানাটানি লাগবে তো। টানাটানি থেকে সেলাই ফেটেও যেতে পারে। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। গবু, কাগজ কলম বের করো, আমরা চাঁদকে চিঠি লিখবো। এখনই বের করছি মহারাজ। লেখো মন্ত্রী। প্রিয় চাঁদ মহাশয়, তুমি দীর্ঘদিন ধরে রাজ্যের আকাশে বিনা পোশাকে ঘুরে বেড়াচ্ছ। তোমার শীত বস্ত্রের ব্যবস্থা করতে রাজদরবার অতি উদ্বিগ্ন, কিন্তু তুমি প্রতিদিন মাপ বদলে দেওয়ায় কম্বল তৈরি ব্যাহত হচ্ছে। অতএব নির্দেশ দেওয়া হলো তুমি 7 দিন একই মাপের থাকবে, অন্যথায় কম্বল পাওয়া স্থগিত রাখা হবে। ইতি তোমার মঙ্গলকামী রাজা হবু চন্দ্র। মহারাজ, এই স্থগিত শব্দটা কি খুব কঠিন হলো? এই চাঁদ যদি না বোঝে? তাহলে লেখো কম্বল বন্ধ। বা মহারাজ, কি পরিষ্কার ভাষা! কিন্তু চিঠি পাঠাবো কিভাবে? ইউকে আমায় বলতে হবে। একটা লম্বা বাঁশে বেঁধে প্রাসাদের ছাদে তুলে দাও, চাঁদ রাতেই দেখে নেবে। আজ্ঞে, যদি মেঘ ঢেকে দেয়? তাহলে মেঘ সরাতে ঢাক বাজানো হবে। আহা, মহারাজের পরিকল্পনা ধাপে ধাপে সাজানো। আর কম্বলটা কোন কাপড়ে হবে মহারাজ? রেশমি হবে, ভেতরে তুলো, ওপরে তারার নকশা। চাঁদ যেন মনে না করে ও একা নিজের গায়ে নিজের প্রতিবেশীদের দেখবে। এ শুধু কম্বল নয়, আকাশ সম্প্রীতির নিদর্শন। মহারাজ, আপনার মতো দয়ালু রাজা আকাশেও নেই, মর্তেও নেই। যাও যাও, কাজ শুরু করো। আর গবু, কাল দেখে নিও চাঁদ চিঠি মেনে এক মাপের থাকে কিনা। যথা আজ্ঞা মহারাজ। বিচার চাই মহারাজ, বিচার চাই মহারাজ, বিচার চাই। কি হয়েছে, এত হট্টগোল কেন? মহারাজ, আমার সরাইখানার সামনে এই লোক দাঁড়িয়ে আমার বিরিয়ানির গন্ধ শুকেছে। শুধু একবার নয়, বারবার। ওকে বিরিয়ানির দাম দিতে হবে। না মহারাজ, আমি গরিব মানুষ, 3 দিন পেটে দানা নেই মহারাজ। দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, গন্ধটা নাকে এসেছিল। আমার দোষ কোথায়? দোষ আছে, বিরিয়ানির গন্ধ কি বিনা পয়সায় নাকি? আমি চাল কিনি, মাংস কিনি, মশলা কিনি, আর ওই গন্ধ তো আমার সম্পত্তি। চুক্তিটা অদ্ভুত হলেও পুরো ফেলে দেওয়া যায় না মহারাজ। বলো তো, তুমি কি সত্যিই গন্ধ নিয়েছো? নাক বন্ধ করলে বাঁচতাম না মহারাজ। নাক খোলা রেখেছিলাম বলেই তো গন্ধ নিজেই এসে ঢুকেছে। এ দেখলেন মহারাজ, দোষী নিজেই স্বীকার করেছে।
বিচার কঠিন। একদিকে বিরিয়ানির গন্ধ, অন্যদিকে গরিবের ক্ষুধা। গবু, তুমি কি বলো? আমি বলি কি মহারাজ, বিচার এমন হওয়া চাই যাতে কেউ ক্ষুব্ধ না হয়, কিন্তু সবাই হতবুদ্ধিও থাকে। ভালো, আমি বুঝেছি। গবু, একটা টাকা ভরা থলি আনো। সে আর এমন কি মহারাজ, আপনার টাকার থলি তো আমার কাছেই আছে। এবার বুঝলাম মহারাজ ন্যায় বিচার করবেন। মহারাজ, আমার কাছে টাকা নেই। তোমার টাকা লাগবে না, এই থলি দেখেছো? এতে আছে রাজার মুদ্রা। চকচক করছে। তুমি কাছে এসো। দিন মহারাজ, দিন। আপনি সত্যি ন্যায় বিচারক। দাঁড়াও, এত উতলা হচ্ছ কেন? তুমি তো এখনো আমার বিচার দেখোইনি। শুনতে পাচ্ছ? পাচ্ছি মহারাজ, খুব সুন্দর শব্দ। আরো ভালো করে শোনো এবার। আরো স্পষ্ট শুনছি মহারাজ, যেন এক একটা মুদ্রা আমাকে ডাকছে। ঠিক আছে, এইবার বিচার শোনো। এই গরিব লোক তোমার বিরিয়ানির গন্ধ পেয়েছে, তার বদলে তুমি রাজার টাকার শব্দ পেলে। ঘ্রাণের বদলে শব্দ, সমান সমান। বাহ বাহ, গন্ধ অদৃশ্য, শব্দ অদৃশ্য। বিচার এমনই হওয়া উচিত, চোখে না দেখা তবু মনে লাগা। কিন্তু মহারাজ, আমি তো আসল টাকা পেলাম না। আর প্রতীক কি আসল বিরিয়ানি পেয়েছো? না, তা পাইনি। তাহলে অভিযোগ মিটে গেল। মহারাজ, আপনি না থাকলে আমি আজ শুধু ক্ষুধার্তই না, দেনাদারও হতাম মহারাজ। তাহলে আমি যাই মহারাজ। যাও, আর শোনো, রান্না এমন করো যাতে মানুষ টাকা দিয়ে খায়, শুধু গন্ধ নিয়ে বেঁচে থাকতে না চায়। আর গন্ধেরও যদি দাম নাও, তবে একদিন ধোঁয়ার ওপরও কর বসাবো, বুঝতে পারলে? দেখলে গবু, আমার বিচার শুধু ন্যায় নয়, সুরে লাও। মহারাজ, আপনার বিচারে এমন ঝনঝনানি আছে যা শুনে অন্যায় নিজেই পালায়। আজ আমি হাতের পিঠে জোরে নদী পার হব, প্রজারা দেখুক তাদের রাজা কত সাহসী। অবশ্যই মহারাজ, আপনি শুধু সাহসী নন, আপনি সাহসেরও শিক্ষক। মহারাজ, হাতি প্রস্তুত, তবে নদীতে জল আজ একটু বেশি। সেই তো মজা, ভয় পেলে রাজা হওয়া যায় নাকি? কিন্তু এক মিনিট, এই হাতিটা কি খুব ভারী নয়? আগে হাতি তো হাতি হবে মহারাজ, বেড়াল হবে না। চুপ করো, মহারাজ গভীর চিন্তা করছেন। যদি মাঝ নদীতে ডুবে যায় হাতিটা, তাহলে তো আমার রাজকীয় পোশাক ভিজে যাবে। সাধারণত ডোবে না মহারাজ, হাতি ভালো সাঁতার জানে। সাধারণত বাদ রাখো, আমি অসাধারণ রাজা, আমার জন্য অসাধারণ ব্যবস্থা চাই। ঠিক বলেছেন, আপনার সঙ্গে সাধারণ নিয়ম চলে না। পেজি, হাতিটাকে হালকা করতে হবে। কিভাবে মহারাজ? হাতির চার পায়ে চারটে বড় বেলুন বেঁধে দাও। বেলুনে বাতাস থাকে, বাতাস উপরে ওঠে, কাজেই হাতির ওজন কমে যাবে। হাতির পায়ে বেলুন, বাতাস উপরে ওঠে, কথাটা ভুল নয়। দেখলে, বিজ্ঞানও আমার সঙ্গে, আমি যুক্তি ছাড়া কোনো কথা বলি না। কিন্তু বেলুন ফেটে গেলে? সে হলে বুঝবো বেলুন খারাপ ছিল, আমার বুদ্ধি কখনো খারাপ হয় না। রক্ষীরা, বড় বড় বেলুন আনো। হাতিটা খুব খুশি দেখাচ্ছে না মহারাজ। বড় লোকেরা কখনো প্রস্তুতির সময় খুশি দেখায় না, কাজ শেষে দেখো। এবার আমাকে হাতির পিঠে উঠানোর ব্যবস্থা করো। গবু, কেমন লাগছে আমাকে? খুব ভালো মহারাজ, খুব ভালো। মনে হচ্ছে আকাশযানের অধিনায়ক।
চল। বাঁচাও, আমার মুকুট, আমার জুতো, আগে মুকুট পরে আমাকে। মহারাজ, মহারাজকে কেউ জল থেকে তোলো, আর আর মুকুটও তোলো। দেখলে গবু, আমি আগেই বুঝেছিলাম বেলুনগুলো ভালো না। সত্যি মহারাজ, আপনার পরিকল্পনা নিখুঁত ছিল, কিন্তু বেলুনেরা আপনার যোগ্য নয়। তাহলে আবার চেষ্টা করব মহারাজ। অবশ্যই, তবে পরের বার হাতির পায়ে বেলুন নয়, পিঠের দুপাশে বাঁধবো, আর বেলুন হবে দ্বিগুণ বড়। আগে মহারাজ, ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নত বেলুন সহ নদী অভিযান। এটাকে বলে অভিজ্ঞতা। আমি না ভিজলে তোমরা কি শিখতে? হ্যাঁ, এবার চলো, রাজসভায় অনেক কাজ পড়ে আছে। মহারাজ, মহারাজ, বাঁচান, বাঁচান! পোকা সব গাছের পাতা খেয়ে শেষ করে দিচ্ছে। হুম, সত্যি তো, এরা বড় সাহসী। মহারাজ, পোকাদের শাস্তি হওয়া দরকার। শাস্তি হবে, কিন্তু সাধারণ শাস্তি নয়, শিক্ষামূলক শাস্তি। সেটাই করুন মহারাজ। সব গাছে লাল লঙ্কার গুঁড়ো ছুটিয়ে দাও। লঙ্কা? হ্যাঁ, পোকা যখন পাতা কামড়াবে তখন ঝাল লাগবে, তারপর তারা জল খেতে দৌড়বে। তুমি পুকুরের কাছে জল নিয়ে দাঁড়াবে, একে একে সব ধরা পড়বে। চমৎকার! ঝাল দিয়ে ফাঁদ। কিন্তু গাছের কষ্ট হবে না তো? আরে একটু ঝালে যদি গাছের ক্ষতি হয়, তবে তারা রাজবাগানের গাছ হলো কিভাবে? শক্ত হওয়া যায়। মহারাজ ঠিকই বলেন, শক্ত রাজার শক্ত গাছ, শক্ত রাজ্য। আগে তাহলে তাই করি মহারাজ। দেখুন, দেখুন মহারাজ, গাছগুলো কেমন যেন হয়ে গেছে। এ কি, গাছগুলো এমন মরা মরা দেখাচ্ছে কেন? মহারাজ, লঙ্কা ঝালে পাতাগুলো পুড়ে গেছে। আর পোকাগুলো, পোকাগুলো কোথায় গেল? পোকাগুলো আরামে বেঁচে আছে। শুনেছি তারা সিংহাসনের নিচে গিয়ে বসেছে। কি বললে? আমার সিংহাসনের নিচে? তাহলে তো তারা রাজ আশ্রয়ে গেছে হারাজ। বুঝেছি, পোকাগুলো আমার বুদ্ধির কাছে এত ভয় পেয়েছে যে শেষ পর্যন্ত আমারই শরণাপন্ন হয়েছে। এটাই তো শাসনের জয়। কিন্তু গাছ? নতুন গাছ লাগাও, আর এবার পাতাই কম, কাণ্ডে বেশি জাল দিও। আর সিংহাসনের নিচে যারা আছে তাদের বলো আশ্রয় নিলে ভাড়া দিতে হবে। বাহ, একই সঙ্গে উদ্ভিদ নীতি ও পোকা নীতি। আগে মহারাজ। আগে মহারাজ, পুকুর শুকিয়ে গেছে, ক্ষেত ফেটে চৌচির, আর দুদিন বৃষ্টি না হলে গরুরা অভিযোগ করতে আসবে। ভয় পেও না, আমি তো আছি। জল না থাকলে জল জমাতে হবে। গবু, আমার মাথায় একটা মহান বুদ্ধি এসেছে। মহারাজ, আপনার বুদ্ধি এলে আমি আগে থেকেই ঘাবড়ে যাই, এই মানে আনন্দে। রাজ্যের প্রত্যেক মানুষের মাথায় একটা করে মাটির কলস বেঁধে দাও। মাথায় কলসি? হ্যাঁ, বৃষ্টি শুরু হলেই যে যেখানে থাকবে সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, কলসিতে জল জমবে। এভাবে সারা রাজ্য মিলে জল সঞ্চয় করবে। কিন্তু মহারাজ, মাথা ব্যথা হবে না? দেশের জন্য এটুকু তো কষ্ট করতেই হবে। যদি কেউ হাঁচি দেয়? হাসি থামিয়ে রাখবে, কেউ হাসি দেবে না। যদি ব্যাঙ কলসিতে পড়ে, তখন কি করবে মহারাজ? তাহলে সে হবে প্রাকৃতিক পাহারাদার। আর যদি কলসি ভরে যায়, মানুষ বুঝবে সে দেশের সম্পদ বহন করছে। আর শোনো, কেউ বৃষ্টি নামার পর নড়বে না। যে নড়বে তার কলসের জল নষ্ট হবে, আর যে জল নষ্ট করবে তার কঠিন শাস্তি পেতে হবে। আগে আগে মহারাজ।
এই আর কত দূর, আর তো পারছি না। মহারাজ হালকা নন, আর পথও ছোট নয়, আমাদের এভাবেই যেতে হবে। এই চুপ কর তোরা, মহারাজ শুনি ফেললি বেতন কাটা যাবে। বেতন আছে নাকি? শুধু শুধু রাজার হুকুম মানতে হয়। দাঁড়া, একটু জিরিয়ে নি। কি হলো, পালকি থামলো কেন? আগে মহারাজ, এই বেয়ারাটা একটু হাঁপিয়ে গেছে। আহা বেচারারা, আমি তো ভেবেই দেখিনি এদের কষ্ট হচ্ছে এত। আপনার হৃদয় সত্যি মাখনের মতো নরম মহারাজ। না, দ্রুত এর সমাধান চাই। আমি রাজা হয়ে অন্যের কষ্ট দেখেও চুপ থাকবো, এ হতে পারে না। গবু, আমি যখন পালকিতে থাকবো তখন এই 4 জন বিয়ারাকেও পালকির ভেতর ঢুকিয়ে নাও। কি? আগে 4 জন বেয়ারাও পালকির ভেতরে? হ্যাঁ, তাহলে আর তাদের হাঁটতে হবে না, বিশ্রামও হবে, কাজও হবে। কিন্তু মহারাজ, আমরা ভেতরে ঢুকলে পালকি বইবে কে? এত ছোট কথা নিয়ে এত প্রশ্ন কেন? সেটাই তো আমরাও ভাবছি মহারাজ। তাহলে এক কাজ করো, পালকির নিচে 4টে চাকা লাগাও। তাহলে তো পালকিটাকে ঠেলে নেওয়ার জন্য লোক লাগবে। কেন, তুমি থাকতে চিন্তা কিসের? পালকি তুমি ঠেলবে। আমি? হ্যাঁ, তুমি তো মন্ত্রী, রাজকার্যে হাত লাগাতে হবে, তোমারও তো একটা দায়িত্ব আছে নাকি? হ্যাঁ, তাহলে আমরা ভেতরে বসে থাকবো মহারাজ? শুধু বসে থাকবে কেন, রাজাকে গল্প শোনাবে। তোমরা এতদিন আমাকে বয়ে এনেছো, এবার তোমাদের আনন্দও দেবে। মহারাজ, পালকির ভেতরে জায়গা কম, সবার বসা কঠিন হয়ে যাবে না? মহারাজ, যদি আমি পালকি ঠেলি আর ভেতরে আপনি আর 4 বেয়ারা বসেন, তাহলে আমার অবস্থা? তুমিও দেশ সেবায় গৌরব পাবে। আর যদি চাকা কাদায় আটকে যায়, তখন কি হবে মহারাজ? কেন, তখন তোমরা ভেতর থেকে হুঁশাস বলে উৎসাহ দেবে, দেখবে মন্ত্রীর গায়ের জোর অনেক বেড়ে যাবে। সত্যি অসাধারণ পরিকল্পনা মহারাজ। আপনার মতো চিন্তাবিদ থাকলে পৃথিবীতে হাঁটার দরকারই নেই। এই জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে গবু, তুমি আমার কথা খুব সহজেই বুঝতে পারো। যাও, আজকের মতো এভাবেই যাও, কাল থেকে পালকি নীতি কাজ শুরু হবে। মহারাজ, শেষ একটা কথা বলি। বলো গবু। আপনার বুদ্ধি সত্যিই বিরল, শুধু মাঝে মাঝে বুঝতে একটু দেরি হয়। কার? কার? আমাদের সবার।